আসসালামু আলাইকুম। ভারত মুসলিম বিদ্বেষী একটা দেশ। এই দেশে আপনার আমার সকলেরই জায়গা হবে। থাকা, খাওয়া, নিরাপত্তা, চিকিৎসা, সকল প্রকার নিরাপত্তা আপনি পাবেন। ওরা আপনাকে দিবে। কোনো প্রকার কৃপণতা পাবেন না আপনি তাদের কাছ থেকে। আপনি সারা জীবন থাকতে পারবেন দাদার দেশে। তার জন্য আপনাকে খুবই ছোট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষী কাজ। মুসলিমদের নিয়ে কথা বলতে হবে, নানা প্রকার কিচ্ছা রটনা করতে হবে, গুজব ছড়াতে হবে, আর ভালো ভালো ইসলামিক স্কলারদেরকে জঙ্গি বলতে হবে। ব্যাস, এটাই আপনার কাজ। তারপর দেখবেন ভারত আপনার জন্য কি করে। বাড়ি, গাড়ি, ধন সম্পদ সবই আপনাকে দিবে। শেখ হাসিনার আগে যত বিদেশি নেতা নেত্রী ভারতে আশ্রয় পেয়েছেন, তাদের মধ্যে রয়েছে যেমন পেয়েছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ। এই কুলাঙ্গার পেয়েছিলেন। এখনও এই কুলাঙ্গারের বিবি ছেলে মেয়ে ভারতেই আছে। দাদারা থাকা খাওয়া সবই দিচ্ছে। এরপর পেয়েছিলেন দালাই লামা, চীনের এক বৌদ্ধ ধর্মগুরু। এরপর সর্বশেষ যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক্তন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই মোহাম্মদ নাজিবুল্লাহর মতোই মুসলিম বিদ্বেষী একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশ বৃহত্তম একটা মুসলিম কান্ট্রি। এই দেশে মুসলিম বিদ্বেষী কাজ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চলে গিয়েছেন দাদাদের আশ্রয়ে। দাদারা তাকে থাকা, খাওয়া, নিরাপত্তা সব কিছুই দিচ্ছেন, কারণ তিনি মুসলিম বিদ্বেষী কাজ করেছেন। নাটকীয় পরিস্থিতিতে দেশ ছেড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করেছেন, তাও 1 মাসের বেশি হয়ে গেল। ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশেই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নে এখনও কোনো লক্ষণ দেখা যায়নি। ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি সেটাও। তবে ভারতে অনেক পর্যবেক্ষকই বলছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে, আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্য। আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের অবশ্য এখনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গত 6 আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন, শেখ হাসিনার পক্ষ থেকে তার আগের দিন 5 আগস্ট সাময়িকভাবে বা তখনকার মতো ভারতে আসার অনুমোদন চাওয়া হয়, যেটা মঞ্জুর করা হয়েছিল। এখনও পর্যন্ত ওটাই শেখ হাসিনার এই দেশে থাকার ব্যাপারে ভারত সরকারের শেষ ঘোষিত অবস্থান। শেখ হাসিনার দিল্লিতেই থাকার মেয়াদ কত দীর্ঘায়িত হতে পারে এই ব্যাপারে সরকারের শীর্ষ কর্মকর্তারা নিজেরাও অন্ধকারে আছেন। স্বভাবতই তারা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। শেখ হাসিনার ক্ষেত্রে এখন কি করা হবে তা নিয়ে এখনও অস্পষ্টতা থাকলেও অতীতে কিন্তু বিভিন্ন দেশের একাধিক নেতা, রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও 1975 সালে পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন চরম সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীন শেখ হাসিনা সেই যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় দীর্ঘ 6 বছর ভারতে কাটিয়েছিলেন। যদিও নিরাপত্তার স্বার্থে দিল্লির পান্ডারা পার্কে তার সেই বসবাসের ব্যবস্থা করা হয়েছিল ভিন্ন নাম ও পরিচয়ে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জি তখন শেখ হাসিনা ও তার পরিবারের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করতেন। সেই সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল নিবিড় ব্যক্তিগত হৃদ্যতাও, যেই কারণে আজীবন প্রণব মুখার্জিকে কাকাবাবু বলেই সম্বোধন করে এসেছেন শেখ হাসিনা। তারও কয়েক বছর আগে 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ স্থানীয় নেতা ভারতে পালিয়ে যায়। ভারতে পালিয়ে এলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বের এরপরে গড়ে তোলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, যার কর্মকাণ্ড পরিচালিত হতো মূলত কলকাতা থেকেই। 1975-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশে জীবন বিপন্ন হলে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতের রাজনৈতিক আশ্রয় পান। এরপর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি সরকারি সেফ হাউসে বহু বছর কাটিয়েছিলেন বাঘা সিদ্দিকী নামে পরিচিত এই নেতা।
কিন্তু শুধু শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনৈতিক নেতা নেতৃত্বই নন, এদেশে বিভিন্ন সরকারের আমলে আরও বহু দেশের অনেক নেতা বা তাদের পরিবারও কিন্তু ভারতে আশ্রয় পেয়েছেন ও তাদের মধ্যে কেউ বছর কয়েক পর নিজ দেশে বা অন্যত্র ফিরে গেছেন, কাউকে আবার পাকাপাকিভাবে ভারতই থেকে যেতে হয়েছে। ইতিহাসের পাতা উল্টে এই প্রতিবেদন ফিরে তাকানো হয়েছে এইরকম কয়েকটি দৃষ্টান্তের দিকে। দালাই লামা 1959 সালে ঐতিহাসিক রামচন্দ্র গুহ তার আকর গ্রন্থ ইন্ডিয়া আফটার গান্ধীতে লিখেছেন, 1959 সালের মার্চ মাসের শেষ দিনটিতে দালাই লামা ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতীয় প্রজাতন্ত্রের ভূখণ্ডে প্রবেশ করেন। তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাইসার তার পোটালো প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্থিরত্বের মধ্যে, কারণ তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশ এঁটে বসছিল। একটি সূত্র জানাচ্ছে, তখনই অন্তত 5 লক্ষ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল। পাশাপাশি আরও ছিল তার অন্তত 10 গুণ ঘনবসতি স্থাপনকারী। 10 মার্চ 1959 সালে তিব্বতে মোতায়েন চীনের একজন জেনারেলের একটি নাচের অনুষ্ঠানে দালাই লামাকে আসার আমন্ত্রণ জানান, কিন্তু এটাও বলে দেওয়া হয় যে তার দেহরক্ষীরা সেখানে ঢুকতে পারবে না। অনুষ্ঠানের দিন হাজার হাজার তিব্বতী দালাই লামার প্রাসাদের সামনে জড়ো হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। তিব্বতীরা বহুদিন ধরেই সন্দেহ করছিলেন যে তাদের ধর্মগুরুকে চীনারা অপহরণ করার ষড়যন্ত্র আঁটছে। এই ঘটনায় তাদের সেই ধারণা আরও বন্ধমূল হয়। এর ঠিক আগের বছরই 1958 সালে পূর্ব তিব্বতের খাম্পা জনজাতি এই চীনা দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান করেছিল। খাম্বারা শুরুতেই কিছুটা সাফল্য পেলেও চীনা বাহিনী খুব শক্ত হাতে সেই বিদ্রোহ দমন করে এবং এরপর দালাই লামাকে পর্যন্ত নিশানা করার ইঙ্গিত দিতে থাকে। ভারতে আসার পর তরুণ দালাই লামা ও প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইতিমধ্যে লাসায় নিযুক্ত ভারতীয় কনসালের সঙ্গেও যোগাযোগ করেছিলেন তিব্বতী নেতৃত্ব। 23 বছর বয়সী দালাই লামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত এই আশ্বাস মেলার পর গোপনে রাতের অন্ধকারে কয়েকজন বাছাই করা বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি ছদ্মবেশে লাসা ত্যাগ করেন। রামচন্দ্র গুহ আরও লিখেছেন, ভারতের মাটিতে দালাই লামা তার প্রথম রাত্রি কাটান তাওয়াং এর একটি বৌদ্ধ মানাস্টারিতে। তারপর তিনি ক্রমশ পাহাড় থেকে নেমে আসেন সমতলে, পৌঁছান আসামের শহর তেজপুরে। সেখানে ভারতের কর্মকর্তারা লম্ব সময় ধরে তাকে ডিব্রিফ করেন। ঠিক 3 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 3রা এপ্রিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পার্লামেন্টে ঘোষণা করেছিলেন, তিব্বতী ধর্মগুরু দালাই লামা, যাকে তার অনুগামীরা ভগবান বুদ্ধের জীবন্ত অবতার বলে মনে করেন, তিনি ভারতে চলে এসেছেন এবং ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। পণ্ডিত নেহরু সেদিন সভায় আরও জানান, দালাই লামা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভারত এই অতিথিকে তার যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিবে। পরের দিন দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা হয়েছিল, একমাত্র কমিউনিস্ট বা বামপন্থীরা ছাড়া ভারতের সব দল ও মতের মানুষজন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্যান শেলিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পার্লামেন্ট দেওয়া প্রধানমন্ত্রীর বিবৃতির একটি প্রতিলিপি ধরিয়ে দেওয়া হয়। সেই থেকে আজ 65 বছরেরও বেশি সময় ধরে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয়ী রয়েছেন। হিমাচল প্রদেশের জোড়া শৈল শহর ধর্মশালা ও ম্যাকলিওডগঞ্জে হাজার হাজার তিব্বতী সেই তখন থেকে আজও বসবাস করেন। তিব্বতের প্রবাসী সরকার ও গভর্নমেন্ট ইন এক্সাইল সেখান থেকেই পরিচালিত হয়। তিব্বত গবেষক টিম লির কথায়, ভারতে দালাই লামার উপস্থিতি বিগত বহু দশক ধরে ভারত ও চীনের সম্পর্ককে প্রভাবিত করে এসেছে, কিন্তু ভারতের কোনো সরকারই তিব্বতের রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে কখনো দ্বিতীয়বার ভাবেননি। বস্তুত তিব্বতের সঙ্গে ভারতের আবহমান কাল থেকে সাংস্কৃতিক ও বাণিজ্যিক বন্ধন ছিল খুবই শক্তিশালী। ভারত চিরকালই তিব্বতকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে গণ্য করত। সীমান্তও ছিল শান্তিপূর্ণ। টিম লি জানাচ্ছেন, এই অবস্থার পরিবর্তন ঘটে 1954 সালে, যখন ভারত চীনের সঙ্গে পঞ্চশীল চুক্তিতে স্বাক্ষর করে এবং তিব্বতকে চীনের একটি অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু এরপর যখন থেকে হাজার হাজার তিব্বতী চীনের নিপীড়নে ভারতে পালিয়ে আসতে শুরু করেন এবং চীনও জানিয়ে দেয় দু দেশের আন্তর্জাতিক সীমানা বলে স্বীকৃত ম্যাকমোহন লাইনকে তারা মানে না, তিব্বত নিয়ে ভারত তাদের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। এপ্রিল 1959, এরই পরিণতিতে জওহরলাল নেহরু সরকার দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে এইভাবে আতিথেয়তা দেওয়ার প্রথম ঘটনা।
মোহাম্মদ নাজিবুল্লাহ 1992। মোহাম্মদ নাজিমুল্লাহ আহমদ জাই, যিনি শুধু নাজিবুল্লাহ নামেই বেশি পরিচিত ছিলেন, তিনি 1986 সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন। প্রায় 6 বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন 1992 সালের এপ্রিলে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান। তা মঞ্জুরও হয় সঙ্গে সঙ্গেই। ভারতের সঙ্গে আফগান রাজনীতিক নাজিবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিশোর বয়স থেকেই ভারত শাসিত কাশ্মীরের বারামুলার একটি সেকেন্ডারি স্কুলে তিনি নিজে পড়াশোনাও করেছেন। কারণ এই কুলাঙ্গার ছিল ভারতের পাঁচাটা গোলাম, তিনি ছিলেন একজন মুসলিম বিদ্বেষী। মোহাম্মদ নাজিবুল্লাহ যখন দেশের প্রেসিডেন্ট, তবে 1992-তে ভারতে আসার চেষ্টায় এয়ারপোর্টে আসার পথেই আফগান নিরাপত্তা রক্ষীরা নাজিবুল্লাহকে আটক করে দেন। তারপর আর দিল্লির বিমানে চাপা সম্ভব হয়নি এই কুলাঙ্গারের। নিজের জীবন বাঁচাতে নাজিবুল্লাহ এরপর গিয়ে আশ্রয় নেন কাবুলে জাতিসংঘের কার্যালয়ে, যেখানে মুজাহিদিনরা চট করে ঢুকতে পারবে না বলে তিনি ধারণা করেছিলেন। এই ঘটনার কয়েক মাস আগেই বিপদ আঁচ করে প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার স্ত্রী ও 3 কন্যা সন্তানকে গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই তথ্য তখন প্রকাশ করা হয়নি। অনেক পরে ভারত সরকার জানিয়েছিল। নাজিবুল্লাহর পরিবারকে মধ্য দিল্লির লুটিয়েন্স জোনে একটি বাড়িতে সরকারি আতিথেয়তায় রাখা হয়েছে। তাদের খরচ নির্বাহের জন্য ভারত সরকার মাসে 1 লক্ষ রুপির ভাতা দিচ্ছে। ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তারও। 1996 সালে ভারতের তদানীন্তনযুক্ত ফ্রন্ট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল দেশের পার্লামেন্ট জানান, প্রেসিডেন্ট নাজিবুল্লাহর পরিবার 1992 থেকেই ভারতে রয়েছেন। তিনি আরও বলেন, আমি মিসেস নাজিবুল্লাহকে বলেছি, ভবিষ্যতে আপনি বা আপনার পরিবারের সদস্যরা কি করবেন সেই সিদ্ধান্ত অবশ্যই আপনাদের, কিন্তু আপনারা যতদিন খুশি ভারতে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে থাকতে পারেন এবং আপনাদের পরিবারের দেখাশোনার জন্য যা করতে হয় তা আমরা সব সময় করতে প্রস্তুত থাকব। নাজিবুল্লাহর স্ত্রী ও সাবেক আফগান ফার্স্ট লেডি ফাতানা নাজিব ও তার 3 কিশোরী কন্যা হিলা মুস্কা ও ওনাই এরপর বহু বছর দিল্লিতেই পড়াশোনা করেছেন, কাটিয়েছেন ভারতের রাজধানীতেই। মুস্কা নাজিব এখন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও আলোচক চিত্রী। দিল্লিতে থাকাকালীন বেশ কিছুদিন তিনি বিবিসির দিল্লি ব্যুরোতেও কাজ করেছেন। তার অন্য বোনরাও সবাই অবশ্য এখন বিদেশে থাকেন, কেউ সুইজারল্যান্ডে, কেউ সিঙ্গাপুরে। 1996-তে নর্দার্ন অ্যালায়েন্সের হাত থেকে তালেবান যখন কাবুল দখল করে নেয়, অ্যালায়েন্সের নেতা আহমেদ শাহ মাসুদ নাজিবুল্লাহ কেউ শহর থেকে পালানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু নাজিবুল্লাহর ধারণা ছিল তিনি নিজে যেহেতু একজন পাশতুন এবং তালেবানের মধ্যে পাশতুনদেরই প্রাধান্য বেশি, তাই তাকে অন্তত তালেবান কিছু করবে না। সেই ধারণা অচিরেই ভুল প্রমাণিত হয়। 1996 সালের 27শে সেপ্টেম্বর তালেবান যোদ্ধারা কাবুলে জাতিসংঘের কম্পাউন্ডে ঢুকে সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহ এই কুলাঙ্গারকে হির করে টেনে বের করে আনে। এরপর প্রকাশ্যে তার উপর নির্যাতন চালানো হয়, গুলি করে মারা হয় এই কুলাঙ্গারকে। এরপর কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের ঠিক বাইরে একটি ল্যাম্পপোস্টের পোল থেকে তার দেহটি ঝুলিয়ে দেওয়া হয়। কাবুলের রাজপথে নাজিবুল্লাহর সেই ঝুলন্ত দেহের ছবি তালেবানের নির্মমতার নিদর্শন হিসেবে পরে বহু জায়গায় প্রদর্শিত করেছে ইন্ডিয়ার কিছু লম্পট নিউজ চ্যানেল। নাজিবুল্লাহ ছিলেন এমন একজন আফগান নেতা, ভারতের কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের নিশ্চয়তা পেয়েও যিনি শেষ পর্যন্ত ভারতে এসে পৌঁছাতে পারেননি এবং নিজের জীবনও রক্ষা করতে পারেননি। তার পরিবারের বাকি সদস্যরা অবশ্য ভারতের আশ্রয়ই নতুন করে নিজেদের জীবন গড়ে তুলতে পেরেছিলেন। মোহাম্মদ নাশিদ 2013 সাল, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা এই কুলাঙ্গারও ছিল একজন মুসলিম বিদ্বেষী রাজনৈতিক অ্যাক্টিভিটিস। মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। এক বিচিত্র পরিস্থিতিতে মোহাম্মদ নাশিদ এর আগে 2008 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের একটানা 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন। 2012 সালে সেই দেশে এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয়। অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে 2013 ফেব্রুয়ারি সেই দেশের আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই মোহাম্মদ নাশিদ শটান চলে যান রাজধানী মালের ভারতীয় হাইকমিশনের ভবনে। ভারতের সঙ্গে তার অবশ্য আগে থেকেই সুসম্পর্ক ছিল, কারণ তিনি ছিলেন একজন মুসলিম বিদ্বেষী কুলাঙ্গার। কিন্তু তিনি যে সোজা ভারতীয় দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, এটা ভারতের কর্মকর্তারাও অনেক আগে ভাবতে পারেননি। দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন
তদানীন্তন ভারতীয় হাই কমিশনার। এরপর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। কয়েকদিন পরেই অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে মোহাম্মদ নাশিদ গ্রেফতারি থেকে অব্যাহতি পান, এমনকি প্রতিদ্বন্দ্বিতা করেন সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও। ভারতও মুক্তি পায় একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে। পরে অবশ্য ভিন্ন পরিস্থিতিতে মোহাম্মদ নাশিদকে 2016-তে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছিল। আবার 3 বছর পর তিনি ফিরে এসেছিলেন মালদ্বীপের রাজনীতিতে, হয়েছিলেন দেশের পার্লামেন্টের স্পিকারও। তবে মোহাম্মদ নাশিদ ভারতের কাছ থেকে বিপদের সময় যে সাহায্য পেয়েছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আবিদ আব্দুল গফুরের কিন্তু সেই সৌভাগ্য হয়নি। 2019 সালে মালদ্বীপের এই রাজনীতিবিদ একটি কার্গো ভেসেল বা মালবাহী জাহাজে চেপে ভারতের তামিলনাড়ু উপকূলে এসে ভেড়েন। ওই জাহাজে তিনি ছাড়াও আরও 9 জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু মিস্টার গফুরকে জাহাজ থেকে নামতে দেয়া হয়নি। ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জাহাজে উঠে সাবেক ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত তার আবেদন নাকচ করে দেওয়া হয়। পরে জাহাজটিকে ফিরিয়ে দেয়া হলে মালদ্বীপের পুলিশ তাদের সমুদ্র সীমানায় আবিদ আব্দুল গফুরকে গ্রেফতার করে। রাজা ত্রিভুবন শাহ 1950 সালের নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র, সবচেয়ে বড় নীতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে নেপালের রাজবংশের সঙ্গে রানাদের, যাদের হাতে ছিল দেশের শাসন ক্ষমতা, বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই একটা পর্যায়ে রাজা ত্রিভুবন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজা ত্রিভুবন শাহ ভারতের কাছে আশ্রয় চাওয়ায় চোটে লাল হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোহন শামসের জং বাহাদুর রানা। প্রায় সঙ্গে সঙ্গেই সিং দরবারে জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকে প্রধানমন্ত্রী রানা সিদ্ধান্ত নেন ত্রিভুবন শাহর 4 বছর বয়সী বাচ্চা নাতি জ্ঞানেন্দ্র, যিনি পিতামহরের সঙ্গে ভারতীয় দূতাবাসে যেতে পারেননি, তাকেই নেপালের নতুন রাজা ঘোষণা করা হবে। এর 3 দিন পর 10 নভেম্বর 1950 নেপালের কাঠমান্ডুতে গৌচর বিমানবন্দরে 2টি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে, যাতে করে ত্রিভুবন শাহ ও পরিবারের অন্য শিশুরা রাজা জ্ঞানেন্দ্রকে ফেলেই দিল্লিতে রওনা হয়ে যান। ঘটনাচক্রে ওই এয়ারপোর্টের এখন নামকরণ করা হয়েছে রাজা ত্রিভুবন শাহর নামেই। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও অন্য সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানান। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাই ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। তবে রাজা ত্রিভুবন শাহকে মাস 3 বেশি ভারতে থাকতে হয়নি। রাজার দেশ থেকে নেপাল জুড়ে রানাদের বিরুদ্ধে যে তীব্র বিক্ষোভ শুরু হয়েছিল, তাতে সরকার ত্রিভুবন শাহর সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়, যে আলোচনায় ভারত ও মধ্যস্থতা করেছিল। 1951 সালের 18 ফেব্রুয়ারি নেপালের মোনার্ক বা মহারাজা হিসেবে ত্রিভুবন বীর বিক্রম শাহ দেশে প্রত্যাবর্তন করেন। ঘটনার চক্রে সেই ঘটনার প্রায় 57 বছর পর নেপাল থেকে যখন রাজতন্ত্রের বিলোপ ঘটেছে, সেই সময়কার শিশু রাজা জ্ঞানেন্দ্র শাহ তখন দেশের সিংহাসনে। রাজার উপর তখন দেশ ছাড়ার জন্য প্রচণ্ড চাপ। নির্বাচনে জয়ী হয়ে মাওবাদীরাও জ্ঞানেন্দ্রকে প্রাসাদ ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। সম্প্রতি বিবিসি নেপালি বিভাগের একটি প্রতিবেদনও সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কমল থাপা জানিয়েছেন, রাজা জ্ঞানেন্দ্রকে আশ্রয় দিতে চেয়ে বাইরের অনেকগুলো দেশই তখন প্রস্তাব দিয়েছিল। আমি একাধিক দেশের কথাই তখন শুনেছিলাম, তবে ভারতও যে সেই তালিকায় ছিল সেই কথা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। বিসিবি নেপালিকে বলেছিলেন কমল থাপা। এদিকে ভারত নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে কি না, ভারতের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকেও বারবার সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। প্রণব মুখার্জি অবশ্য প্রতিবার সেই প্রশ্নে এড়িয়ে গিয়েছিলেন, তবে ভারত এই ধরনের প্রস্তাব দেয়নি, এই কথাও তিনি কখনো বলেননি। ফলে ভারত রাজা জ্ঞানেন্দ্র শাহকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছিল, এটা মনে করার যথেষ্ট কারণ আছে, যদিও তিনি শেষ পর্যন্ত গ্রহণ করেননি। নেপালের ইতিহাসে দুবার সিংহাসনে বসা একমাত্র ব্যক্তি ও শাহ রাজবংশের শেষ শাসক জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ শেষ পর্যন্ত নেপালি রয়ে গিয়েছিলেন এবং ভারতের রাজনৈতিক আশ্রয় দানের তালিকাকে আর দীর্ঘ করেননি। এর মধ্যে সর্বশেষ যিনি যোগ হয়েছেন তিনি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নতুন করে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে জায়গা দিয়েছে। ভারত এদেরকে জায়গা দেওয়ার একটাই কারণ, তা হচ্ছে মুসলিম বিদ্বেষী। মুসলিমদের সাথে
স্বৈরাচারী শাসন করা, মুসলিমদেরকে জঙ্গি উপাধি দেওয়া এবং মুসলিমদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এবং তাদেরকে জঙ্গি বানানো, ইসলামিক স্কলারদেরকে বন্দি করা এবং তাদেরকে কোরআন হাদিস এবং সুন্নাহ মোতাবেক না চলতে দেওয়া এবং ইসলামিক শাসন আইন বাংলাদেশে প্রতিষ্ঠা না করতে দেওয়া, এর জন্যই বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন এবং তাকে দীর্ঘদিন সেখানে থাকতে দেওয়া হচ্ছে এবং ভারতের মাথায় বাজ পড়েছে। বাংলাদেশ একটা স্বাধীন গণতন্ত্র দেশ প্রতিষ্ঠিত হয়েছে, এর জন্য ভারতের মাথায় বাজ পড়েছে। ভারত এতই পাগল হয়েছে, এতই উত্তেজিত হচ্ছে, যা ভারতের রিপাবলিক বাংলা টিভি চ্যানেল দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সামনে আরও কোনো একটা প্রতিবেদন নিয়ে সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।